সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সামনে আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। দেখো, ট্যাগ কোশ্চেন তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য 5 মার্কের জন্য থাকে। তো আমি আশা করব যারা আমার এই ভিডিওটি দেখবে 5-এর মধ্যে 5 পেয়ে যাবা। আসো আমরা দেখি ট্যাগ কথার অর্থ কি। ট্যাগ, দেখো এই যে ট্যাগ, ট্যাগ কথার অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। তার মানে বক্তা যখন কোনো স্টেটমেন্ট প্রদান করে, এই স্টেটমেন্টের যে সমর্থন, এই সমর্থন প্রদান মানে পাওয়ার জন্য একটা প্রশ্ন ছুড়ে দেয়। এই প্রশ্ন ছুড়ে দেওয়াটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। দেখো, আমরা বন্ধু বান্ধব অনেকে মোবাইলে বলি যে আমরা ট্যাগ করে দেই। ট্যাগ মানে কি? আমার পোস্টটা তার পোস্টের সঙ্গে তার সঙ্গে জুড়ে দেই। অর্থাৎ একটা কথার সঙ্গে আর একটা প্রশ্ন যখন আমরা জুড়ে দেই তখন এটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। দেখো, আমরা একটা বাক্য লিখি। আমি লিখলাম রহিম ইজ গোয়িং টু স্কুল। রহিম ইজ গোয়িং টু স্কুল। এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটা হচ্ছে স্টেটমেন্ট। অর্থাৎ বক্তা এটা বললো যে রহিম ইজ গোয়িং টু স্কুল, রহিম স্কুলে যাচ্ছে। এই বাক্যর সঙ্গে বক্তা তার সম্মতি পাওয়ার জন্য যদি কোনো প্রশ্ন জুড়ে দেয় শেষে, তাহলে এইটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলবো। দেখো, এই ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা কয়েকটা স্টেটমেন্টে ভাগ করব। সেটা হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই স্টেটমেন্টটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় বা অ্যাফার্মেটিভ হয়, এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এইটা হচ্ছে প্রশ্নটা হবে, উত্তরটা হবে নেগেটিভ। অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। এটা অ্যাফার্মেটিভ হলে এটা হবে নেগেটিভ, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে প্রথম কাজ হচ্ছে, যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ, আর যদি স্টেটমেন্ট পজিটিভ হয় বা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। এখন আসো দ্বিতীয় যে কাজটা করব। দ্বিতীয় কাজটা আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা উত্তর লেখার সময় প্রশ্নে যা থাকবে তাই লিখব। অর্থাৎ আমার প্রশ্ন আছে রহিম ইজ গোয়িং টু স্কুল, আমি উত্তর লেখার সময় লিখব রহিম ইজ গোয়িং টু স্কুল। দেখো, রহিম ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ প্রশ্নে যা আছে তাই লিখলাম। 3 নম্বর যে কাজটা করব, একটা কমা দিয়ে দেব। দেখো, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রশ্নে যা থাকবে আমরা তাই দেবো। দেওয়ার পর কি করব, একটা কমা ব্যবহার করব। তাহলে প্রশ্নে আমার আছে রহিম ইজ গোয়িং টু স্কুল, আমি লিখলাম রহিম ইজ গোয়িং টু স্কুল। তারপর আমি কি করছি, একটা কমা ব্যবহার করছি। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখব এই যে স্টেটমেন্টটা আছে এতে সাহায্যকারী ভার্ব আছে কিনা। দেখো, সাহায্যকারী ভার্বগুলো তোমাদের একটু চিনতে হবে। সাহায্যকারী ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর মডাল ভার্ব আছে, তারপর ডু ভার্ব আছে, এগুলো তোমার চিনতে হবে। এই আমরা অক্সিলারি ভার্বটাকে চিহ্নিত করে নেব। দেখো, এই অক্সিলারি ভার্বটাকে চিহ্নিত করার পর যে কাজটা করব সেটা হচ্ছে এই অক্সিলারি ভার্ব, তাহলে এটা আমাকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করতে গেলে আমরা এই অক্সিলারি ভার্বের সঙ্গে নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব। তাহলে অক্সিলারি ভার্বের সঙ্গে নটের যদি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি, দেখো আমি এখানে ইজ নট, তাহলে ইজ নট হওয়া কথা ছিল, ইজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজান্ট। তাহলে আমি ইজান্ট, তারপর এই সাবজেক্টের প্রোনাউন বসাবো। এখানে সাবজেক্ট আছে রহিম, যদি এরকম পুরুষ হয় তাহলে আমি এখানে বসাবো হি, পুরুষ হলে বি, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইবার আমার দেখেন আর একবার তোমার ক্লিয়ার হবে। সেটা হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্টেটমেন্টটা আছে এইটা পজিটিভ হলে এইটা উত্তরটা বানাবো আমি নেগেটিভ। দেখো, এইটা আমার পজিটিভ ছিল, আমি উত্তর বানাইছি ইজান্ট হি, এই উত্তরটা হয়ে গেছে আমার কি নেগেটিভ। দেখো, উত্তরটা আমার নেগেটিভ। তাহলে এইটা যদি নেগেটিভ হইতো তাহলে এইটা আমি বানাইতাম পজিটিভ। তাহলে দেখো, এইটা পজিটিভ হলে এটা নেগেটিভ। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নে যা থাকবে আমি তাই লিখবো, লেখার পর একটা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পর কি করব, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেইটার সঙ্গে নটের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করব। আমি দেখো এখানে লিখে রাখছি অ্যাম নট, এন্ট, আর নটও হয়, তারপর আর নট, আর্ন, ইজ নট, ইজন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট, ওয়ার নট, আর্ন। মানে কি, এই যে বাক্যগুলো লিখে রাখছি তোমাদেরকে এই বাক্যগুলো একটু কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। অর্থাৎ কি, নটের সংক্ষিপ্ত রূপটা যে আছে এইটা ব্যবহার করতে হবে।
তারপর দেখো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলাম। তারপর সাবজেক্টের সঙ্গে কি করব, আমরা সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাবো। এখানে দেখেন যদি পুরুষ মানুষ থাকে তাহলে কি হয়ে গেছে, হি হয়ে গেছে। যদি এটা মহিলা মানুষ হইতো, এখানে যদি রহিম না হয় রহিমা হইতো, তখন কি হয়ে যাইতো, এখানে কিন্তু কি হয়ে যাইতো, এখানে সি হয়ে যাইতো। অর্থাৎ এটা মহিলা মানুষ হলে হবে সি, আর পুরুষ মানুষ যদি হয় তাহলে হবে কি, পুরুষ মানুষ হলে হবে হি। এইবার দেখো যদি এই সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, যদি বস্তুবাচক হয়, যদি এরকম হয় দ্য টেবল, আমি লিখলাম দ্য টেবল, টিএবি, দ্য টেবল হ্যাজ 4 legs। দেখো এইটা, তাহলে আমার এইটার উত্তর লিখতে গেলে কি করতে হবে, তাহলে যা আছে তাই লিখবো আমি, দ্য টেবল হ্যাজ 4 legs। তাহলে যা আছে তাই লিখলাম। লেখার পর কি কাজটা করতে হবে, আমাকে একটা কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার করার পর আমার যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে দেখতে হবে অক্সিলারি ভার্ব কোথায় আছে। দেখেন এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, এবং এটা আছে অ্যাফার্মেটিভ। আমাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে কি করব, আমরা এই হ্যাজ নটের সংক্ষিপ্ত রূপ বসাবো। দেখো হ্যাজ নটের সংক্ষিপ্ত রূপ, দেখো আমি হ্যাজ নটের সংক্ষিপ্ত রূপ বসাই দিলাম, হ্যাজ নটের সংক্ষিপ্ত রূপ বসাই দিলাম। তারপর আমি এখানে দেখো সাবজেক্টটা আমার আছে দ্য টেবল। এখন প্রশ্ন হলো দ্য টেবলটা কি, দ্য টেবলটা হচ্ছে বস্তু। যদি এরকম বস্তুবাচক হয় সেক্ষেত্রে আমরা এখানে আমরা ইট লিখবো। তাহলে বস্তুবাচক হলে কি হবে, ইট, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আমাদের দিতে হবে। যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন না দিই তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। তাহলে এখানে মাথায় রাখতে হবে সাবজেক্ট যদি একবচন পুরুষ হলে হি, মহিলা হলে সি, এবং যদি বস্তুবাচক হয় সেই ক্ষেত্রে আমাদের ইট বসবে। এইবার দেখো যদি এটা নেগেটিভ হইতো, যদি এটা নেগেটিভ হতো তাহলে এখানে যদি থাকতো এরকম রহিমা ইজ নট, রহিমা ইজ নট, তাহলে রহিমা এখানে আমি লিখলাম ইজ নট। তাহলে রহিমা ইজ নট গোয়িং টু স্কুল। তাহলে এখন এই জায়গায় উত্তরটা হয়ে যাবে কি, ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে পজিটিভ। যদি এখানে এইটা যদি নেগেটিভ হয় এটা তাহলে পজিটিভ করতে হবে। তাহলে দেখো ইজ নট, তাহলে এখানে আমরা নটটা উঠাই দেবো, তাহলে ইজ, দেখো ইজ। তারপর দেখো রহিমার জন্য বসবে সি, তাহলে ইজ সি, শেষে প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দেব। তাহলে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো যদি এখানে নেগেটিভ হয় তাহলে এটা আমরা অ্যাফার্মেটিভ করব, আর যদি এটা অ্যাফার্মেটিভ থাকে এটা আমরা নেগেটিভ করব। তারপর এখানে দেখো যদি বস্তুবাচক হয় তাহলে আমরা কি করব, ইট করব, আর যদি পুরুষ হয় তাহলে হি বসাবো, মহিলা হলে সি বসাবো। এইবার যে কাজটা করব সেটা এই পুরুষ মহিলা বাদেও যেটা হতে পারে সেটা হচ্ছে যদি বহুবচন হয়, যদি বহুবচন হয় এখানে দেখো যদি এরকম থাকে বাক্যটা, এরকম যদি হয় বাক্যটা যে রহিমার জায়গায় আমি লিখলাম, এটা মিশাই দেই, তাহলে রহিমার জায়গায় লিখলাম স্টুডেন্টস আর প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল, স্টুডেন্টস আর প্লেইং ফুটবল। তাহলে এইটাকে যদি আমরা কি করতে যাই, ট্যাগ কোশ্চেন করতে যাই, তাহলে কি করতে হবে, আমরা যা আছে তাই লিখবো, স্টুডেন্টস আর প্লেইং ফুটবল। এটা আমরা লিখলাম, লেখার পর কি করব, একটা কমা ব্যবহার করব, লেখার পর একটা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পর কি করব, দেখবো আমাদের অক্সিলারি ভার্ব কি আছে। দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে আমার আর, তাহলে অক্সিলারি ভার্ব যদি আর হয়, দেখো আর এর সঙ্গে নটের সংক্ষিপ্ত রূপ বসাবে, কারণ এটা পজিটিভ আছে, অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ করব। তাহলে আর এর সাথে নট, এই যে আর এর সাথে নট যুক্ত করেছি, তাহলে এখানে আমরা লিখবো আর এন্ড। তারপর দেখো স্টুডেন্টস বহুবচন, যদি সাবজেক্ট বহুবচন হয় তাহলে হয়ে যাবে দে, শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো আমরা কিন্তু খুব সহজেই আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। এইবার আসো যদি এরকম হয় যে এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো থেকে আমরা যদি এরকম একটা প্রশ্ন যদি আমরা করি, আমি লিখলাম যে
আই গো, আই ইট রাইস, আই ইট, আই ইট রাইস। এখন এইটাকে যদি ট্যাগ করতে যাই, এখন প্রশ্ন হলো আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যা আছে তাই লিখবো। তাহলে আমি আই ইট রাইসে লিখলাম। এখন আই ইট রাইস লেখার পর আমার কমা দিতে হবে, কমা দিলাম। তারপর যে কাজটা করতে হবে সেটা হলো অক্সিলারি ভার্বটা খুঁজতে হবে। এখন আমি অক্সিলারি ভার্ব খুঁজতে গিয়ে দেখি অক্সিলারি ভার্বই নাই। এখন প্রশ্ন হলো যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করব? তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ডু ডাজ ডিড বসাতে হবে। ডু ডাজ ডিড। এখন প্রশ্ন হলো ডু কখন বসাবো, ডাজ কখন বসাবো, ডিড কখন বসাবো? এখন দেখো আই ইট রাইস, তাহলে এখানে ভার্বের কয় নম্বর ফর্ম আছে? ভার্বের 1 নম্বর ফর্ম আছে। দেখো যদি ভার্বের 1 নম্বর ফর্ম হয়, ভার্বের 1 নম্বর ফর্ম হলে ডু অবলিক ডাজ বসে। ভার্বের 1 নম্বর ফর্ম হলে ডু অবলিক ডাজ বসে। এখন এই যে ডু অবলিক ডাজ, ডু কখন বসে, ডাজ কখন বসে, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে ডু কখন বসে, ডাজ কখন বসে? ডু বসবে, ডাজ তখনই বসবে যদি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকে। ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকলে ডাজ হবে। আর যদি ভার্বের সঙ্গে এস বা ইএস না দেখো তাহলে ডু বসাই দিবা। তাহলে এখানে দেখো তাহলে কি হয়ে যাবে, এটা আছে কি অ্যাফার্মেটিভ, তাহলে আমরা নেগেটিভ করব। তাহলে নেগেটিভ করতে গেলে উত্তরটা কি হবে? দেখো এখানে আমার অক্সিলারি ভার্ব কি আসতেছে? ডু। তাহলে ডু এর ডু, তাহলে দেখো ডু যদি হয় তাহলে তার সাথে নটের সংক্ষিপ্ত রূপ বসালাম। তারপর সাবজেক্ট এখানে আই, তাহলে আই এর আই শেষে প্রশ্নবোধক চিহ্ন আমি দিয়ে দিলাম। দেখো আমার উত্তর কিন্তু হয়ে গেল। এখন প্রশ্ন হলো যদি এই ভার্বের ফর্মটা 1 নম্বর ফর্ম না হয়, যদি 1 নম্বর ফর্ম না হয় তাহলে কি হবে? যদি 2 নম্বর ফর্ম হয়, ভার্বের 2 নম্বর ফর্ম হয়, ভার্বের 2 নম্বর ফর্ম হলে হবে এটা ডিড। দেখো ভার্বের 2 নম্বর ফর্ম হলে ডিড। এখন মোটামুটি আজকে তোমাদের সঙ্গে এইটুকুই আলোচনা ছিল। তোমরা মোটামুটি এই সংক্ষিপ্ত রূপগুলো যে অক্সিলারি ভার্বের সঙ্গে নটের সংক্ষিপ্ত যে রূপগুলো আছে এই রূপগুলো কমপ্লিট করে নিবা। এবং পাশাপাশি আমরা যে কয়েকটা নিয়ম আলোচনা করলাম, দেখো প্রথম কাজ হচ্ছে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় আমাদের নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে। 2 নম্বর যে কাজটা হচ্ছে প্রশ্ন যা আছে তাই লিখবো। লেখার পর আমরা একটা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পর কী করবো? অক্সিলারি ভার্ব খুঁজে বের করবো। অক্সিলারি ভার্বের সঙ্গে নটের সংক্ষিপ্ত রূপ বসাই দেবো। দেওয়ার পর কী করবো? সাবজেক্টের প্রোনাউন বসাবো। প্রোনাউন বসার পর কী করবো? শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে এই কাজগুলো করলে মোটামুটি আমরা প্রথম যে পর্বের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা শেষ করে ফেললাম। এইবার আমরা দ্বিতীয় পর্বে তোমাদের যে গুরুত্বপূর্ণ কিছু রুল আছে সেই রুলগুলো নিয়ে আবারও আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে দ্বিতীয় পর্বে।